সবার শরীরে এতটাই রক্ত পড়ছিল যে সে মুহূর্তে তাদের ভালোভাবে চেনাও যাচ্ছিল না। আমি কিছু না ভেবেই দ্রুত ভ্যানে করে তাদের হসপিটালে নিয়ে যাই, কিন্তু একটু দূরে যেতেই ওই মেয়েটি আমার হাত চেপে ধরলো। ও, হাঁটতে হাঁটতে একেবারে পায়ে ব্যথা ধরে গেল। বাবা এ কোন গ্রামে বিয়ে করালো? এত বড় গ্রাম, অথচ কোনো রিক্সা নেই। সুমন সাহেব একজন পোস্টমাস্টার। গত মাসের 1 তারিখে এই এলাকার এক সুনামধন্য লোকের মেয়ের সঙ্গে তার বিবাহ হয়। তিনি সরকারি চাকরি করেন, সে কারণে ছুটির অভাবে শ্বশুরবাড়িতে ঘুরতে আসতে পারেনি কখনো। এই প্রথম আসতেছেন আজকে শ্বশুরবাড়িতে। মনে করছিলেন যে শ্বশুরবাড়ির রসের হাঁড়ি, দুদিন আরামায়েশ করে খাওয়া দাওয়া করে আবার বাসায় দেবে পারি। কিন্তু আজকে যে বেহাল অবস্থা, হাঁটতে হাঁটতে তো পায়ে পুরো ব্যথা। অবশেষে শ্বশুরবাড়ি এসে পৌঁছে গেল সে। সুমন সাহেবকে দেখে তার একমাত্র স্ত্রী ও শালা তার কাছে ছুটে আসে। হে আর আর দূরে ভাই, আপনি চলে এসেছেন। দেন দেন, ওই ব্যাগটা আমার হাতে দিয়ে দেন। থাক থাক শালাবাবু, তোমাকে আর কষ্ট করতে হবে না। এই পুরো রাস্তার জুড়ে ব্যাগটা নিয়ে আসতে পেরেছি, এই এতটুকু জায়গা আর কষ্ট হবে না। হ্যাঁ হ্যাঁ গো, আসতে তোমার কোনো সমস্যা হয়নি তো? আতিক খেতা দেখো, এতটুকু পথ হেঁটে এলাম আর এখন বলতেছে কষ্ট হয় নাই নাকি? কি হলো, চুপ করে আসো যে? না 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 না, কোনো কষ্ট হয়নি। আর কিছুটা পথ হেঁটে আসলে মনে হয় মক্কা থেকে হজ করে আসতে পারতাম। ভাই কিন্তু অনেক মজার মানুষ। সুমন সাহেব ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে আসে। দুপুর গড়িয়ে সন্ধ্যা নেমে এলো। সে মুহূর্তে রতন তার কাছে গিয়ে বলল, এই যে দুলা ভাই এখনো শুয়ে আছেন, চলেন বাইরে গিয়ে একটু হাঁটাহাঁটি করে আসি। আরে লাগবে না, আর থাক। যে পরিমাণ ঘাটা হেঁটে এসেছি আপনাদের বাসায়, মনে হয় সামনে আরও 1 মাস না হাঁটলেও আমার চলবে। আরে দুলে ভাই, কী যে বলেন না আপনি! আমাদের গ্রামটা কি সুন্দর! অন্য কোনো 10 গ্রামের থেকে আমাদের গ্রামটা একেবারে আলাদা। আপনি যদি ঘুরে দেখেন না, তাহলে আমাদের গ্রামের প্রেমে পড়ে যাবেন বলে দিলাম। সুমন সাহেব হাতে সময় না পাওয়ার কারণে এর আগে কখনো তার শ্বশুরবাড়িতে আসা হয়নি। আজকে প্রথম এসেছে, আর গ্রামটাও কখনো ঘুরে দেখা হয়নি। এই গ্রামটাও নতুন। সে কারণে আর কিছু না বলেই তার শালার সঙ্গে গ্রামটা ঘুরতে বেরিয়ে পড়ল। সে রাতটাও ছিল জ্যোৎস্না রাত। একটু রাত হতে না হতেই জ্যোৎস্না দেখা যাচ্ছে। গ্রাম এলাকা, সে কারণে সবাই রাত হতে না হতেই নিজ নিজ ঘরে গিয়ে ঢুকে পড়েছে। একটু দূরে যেতেই একটা মিষ্টি দোকান দেখতে পেল। মিষ্টির দোকানটির নাম পলাশপুরি মিষ্টি দোকান। কিন্তু একটা বিষয় লক্ষ্য করলো, এই মিষ্টির দোকানের চারপাশে যতদূর চোখ যায় একটা বাড়িঘর নেই। এ নির্জয় এলাকায় মিষ্টি দোকান, এখানে কে মিষ্টি খেতে আসে? কি যে বলেন না দুলে ভাই, এটা পলাশপুরের সব থেকে বড় মিষ্টি দোকান। অনেক দূর দূরান্ত থেকে এখানে সবাই মিষ্টি খেতে আসে, আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তো লাইন ধরে থাকে মিষ্টি খাওয়ার জন্য। কি বলছো, এখানকার মিষ্টি এত ভালো? আগে হ্যাঁ দুলে ভাই। ঠিক আছে চলো, তাহলে তো একটু টেস্ট করে দেখতেই হচ্ছে। আর যদি ভালো হয় তাহলে বাসার জন্য কিছু নিয়ে যাব। ভাই, মিষ্টি হবে? জি, পাওয়া যাইব। তাহলে আমাদের 2টো করে দিন। এরপর দোকানদার তার ছেলেকে আমাকে 2টো করে 4টা মিষ্টি দিতে বলল। ছেলেটি অনেক সুন্দর আর মুখেও একটু মায়াবী হাসি ছিল। সে এসে আমাদেরকে বলল, এই নিন স্যার আপনাদের সন্দেশ। সুমনের কাছে ছেলেটির ব্যবহার অনেক ভালো লাগে। এরপর উনি বলল, হ্যাঁ, তো সুন্দর একটা বাচ্চাকে মিষ্টির দোকানে পাঠায় নাকি? স্যার, ও আমার ছেলে। তো এ কি বলেন, আপনার প্রায় বুড়ো বয়স, এই বয়সে এত সুন্দর একটা বাচ্চা, আর আপনার চেহারার সঙ্গে তো এমন একটা মিল নেই। তো এত দেরি করে বিয়ে করলেন কেন? আমি এখনো বিয়ে করিনি।
বিয়ে করেন নাই মানে? বিয়ে না করলে আপনার ছেলে কোথা থেকে আসে? হ্যাঁ, আমি তো আপনার কথা আগামাথা কিছুই বুঝতে পারতেছি না। ও ঘটনা না জানাই ভালো সাহেব। কেন? আমার কৌতূহল হচ্ছে, ঘটনাটা খুলে বলেন না সাহেব। রাত হয়েছে সাহেব, এখন এগুলো কথা না বলাই ভালো হবে, ঘাবড়ে যেতে পারেন। এখন আপনি বাড়ি ফিরে যান। এবার দোকানদারের কথায় সুমন সাহেব একটু ঘাবড়ে যান। তারপরও কৌতূহলবশত বলে উঠল, আমি ঘাবড়াবো না, আপনি বলুন, যত ভয়ঙ্কর হোক না কেন। আর এরকম অদ্ভুত বিষয় শুনতে ভালোই লাগে। তাহলে শুনুন, এখন থেকে 6 বছর আগে কোনো এক অমাবস্যার রাতে আমি শহর থেকে গ্রামে ফিরছিলাম। সেদিন বের হতে আমার একটু দেরি হয়েছিল, আর বৃষ্টি হয়েছিল সেদিন। বৃষ্টির কারণে রাস্তায় তেমন একটা যানজট ছিল না। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও কোনো গাড়ি খুঁজে পাচ্ছিলাম না। অমাবস্যার রাত, দুহাত দূরে কি আছে তাও অন্ধকারের জন্য কিছুই দেখা যাচ্ছে না। তখন আমিও কিছুটা ভয় পাচ্ছিলাম। তার কিছুক্ষণের মধ্যে আমার পাশ থেকে শীতল বাতাস অনুভব করলাম। এরপর আমি আচমকা পিছনে ফিরে তাকালাম। দেখলাম আমার কাছ থেকে দুহাত দূরে একটা সুন্দরী মেয়ে সাদা কাপড় পরে দাঁড় হয়ে আছে। আমার পাশে কখন যে মেয়েটা এসেছে আমি তা বলতেই পারিনি। মেয়েটিও বেশ সুন্দর ছিল। আমি মুগ্ধ হয়ে তার সৌন্দর্য দেখছিলাম। টানা টানা চোখ, দুধে আলতা গায়ের রং, যেন নীল পরিদেরও হার মানায়। সে মুহূর্তে আমার বুকের বাম পাশে ভয় দূর হয়ে ভালো লাগা কাজ করলো। এত সুন্দর মেয়ে আমি কখনো দেখিনি। এই প্রথম এই মেয়েকে আমার এত ভালো লাগছে। ভেবেছিলাম কোনোদিন বিয়েই করব না সালা, তাই তো আমি এত বয়সেও এখনো অবিবাহিত। কিন্তু এই মেয়েটিকে দেখার পর আমার যেন সব চিন্তাধারা চেঞ্জ হয়ে গেল। মনে হচ্ছে মেয়েটি আমার কতটা আপন, কত চেনা। মেয়েটা ডব ডব করে আমার দিকে তাকিয়ে আছে। কিছুটা অবাক হলাম। এত রাতে একা এই মেয়েটি যাচ্ছে কোথায়? কৌতূহলবশত তাকে জিজ্ঞাসা করলাম, আগে আপু, আপনি যাচ্ছেন কোথায়? জি, উত্তরপাড়া আমার মামার বাসায় যাব। হ্যাঁ, আমিও সেদিকে যাব। তো ভালোই হলো, একসঙ্গে যাওয়া যাবে। তো এত রাতে আপনি একাই যাচ্ছেন যে? না, আমার সাথে আমার বাবাও যাচ্ছেন। কোথাও ওনাকে দেখতে পাচ্ছি না। উনি অ্যাক্সিডেন্টে মারা গেছেন। মেয়েটির কথায় আমি বেশ অবাক হলাম। মেয়েটি এত শান্ত গলায় তার বাবার মৃত্যুর কথা কিভাবে বলছেন? মেয়েটির দিকে ভালো করে তাকালাম। মেয়েটির চোখে মুখে কোনো কষ্টের ছাপও নেই। মেয়েটি কান্নাও করছে না, আবার মনও খারাপ নেই, একদম স্বাভাবিক। এমন সময় ওখানে একটি সিএনজি আসলো। আমি মেয়েটাকে নিয়ে সিএনজিতে উঠে বসলাম। মেয়েটির নামটাও জানা হলো না। সিএনজিতে যাওয়ার সময় আমি বারবার মেয়েটির দিকে বাঁকা চোখে তাকাচ্ছিলাম। ঠিক সে মুহূর্তে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেই বলতে পারি না। তার কিছুক্ষণের পর আমার হুঁশ ফিরল। চোখ মেলে দেখি চারপাশে বেশ আলো। মানে আমি সিএনজিতে দিনের বেলা বসে আছি। ও পার্শ্ব রাস্তায় সিএনজিতে একটা মেয়ে, একটা ছোট ছেলে ও একটা বৃদ্ধা মানুষ বসে আছে। ঠিক ভালোভাবে দেখা যাচ্ছে না। এমন সময় চোখের পলকে একটা ট্রাক এসে ওই সিএনজিটাকে ধাক্কা মারলো। ঠিক তখনই আমার মনে হলো এই সেই ঘটনাটি যা এর আগে আমার সাথে ঘটেছে। তাদের এই অবস্থা দেখে কোনো মানুষের সাহায্যের জন্য এগিয়ে আসছে না। আমি কিছু না ভেবে তাদের দিকে এগিয়ে গেলাম। দেখলাম ভিতরে একটা বৃদ্ধা লোক, একটা মেয়ে মানুষ ও একটা ছোট শিশু। তাদের শরীরে ক্ষত বিক্ষত হয়ে গেছে, অনেক রক্ত পড়ছে তাদের শরীর থেকে। সবার শরীরে এতটাই রক্ত পড়ছিল যে সে মুহূর্তে তাদের ভালোভাবে চেনাও যাচ্ছিল না। আমি কিছু না ভেবেই দ্রুত ভ্যানে করে তাদের হসপিটালে নিয়ে যাই।
কিন্তু একটু দূরে যেতেই ওই মেয়েটি আমার হাত চেপে ধরলো। ভয়ে আমি শিউরে উঠলাম, কিন্তু মেয়েটি নরম গলায় বলতে লাগলো, চিনতে পারছেন আমাকে? আমি সেই মেয়ে। এই অ্যাক্সিডেন্টটা আরও 4 দিন আগে ঘটেছিল। আপনি আমাদের হসপিটালে নিয়ে গিয়েছিলেন, মনে পড়েছে কিছু? সে মুহূর্ত আমার সব কিছু মনে পড়ে গেল। আজ থেকে 4 দিন আগে এমন একটা অ্যাক্সিডেন্ট আমার সামনে হয়েছিল। তখন আমি তাদেরকে নিয়ে হসপিটালে চলে যাই, আর হসপিটালের ডাক্তার আমাকে ওই মহিলা ও বৃদ্ধা মানুষকে মৃত ঘোষণা করে। হ্যাঁ, মনে পড়েছে, কিন্তু সেই একই ঘটনা আবার কিভাবে ঘটছে? এসব কি হচ্ছে আমার সাথে? ভয় পাবেন না, আমি শুধু কিছু বলতে এসেছি। সেদিন আমি, আমার বাবা ও আমার ছেলে মিলে বাসায় ফিরছিলাম। ঠিক তখনই আমাদের ওই অ্যাক্সিডেন্টটা হয়। আর হসপিটালে তো শুনেছেন আমরা মারা গিয়েছি। আর তখনও আমার ওই ছেলেটি মৃত্যুর সঙ্গে যুদ্ধ করে বেঁচে ছিল। এখন সে হসপিটালে শুধু মা মা করে কান্না করছে, কেউ দেখার মতো নেই ওর। তাই আপনার কাছে আমার একটাই অনুরোধ, আপনি একটু আমার বাচ্চাটিকে দেখুন, খোদা আপনার ভালো করবে। মেয়েটির কান্নাময় এই চেহারা মুহূর্তের মধ্যে আমার মন জয় করে নিল। সে মুহূর্তে আর না করতে পারলাম না। এক অসহায় মায়ের শেষ ইচ্ছা আমি কিভাবে অবহেলা করি, সে কারণে তার হাত ধরে প্রমিস করলাম তার সন্তানকে সারা জীবন নিজের সন্তানের মতো করে দেখব, কখনো অবহেলা করব না। ঠিক সে মুহূর্তের মধ্যে আবার চারপাশে অন্ধকার হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে চোখ খুলে দেখলাম সিএনজিতে শুধু আমি একাই বসে আছি। আমার পাশে সুন্দরী মেয়েটি আর নেই। তখন বুঝতে বাকি রইল না যে আমার সঙ্গে কি হচ্ছে। তখন আমি সিএনজি ড্রাইভারকে বললাম, ভাইয়া দ্রুত সিএনজি ঘোরান, আগে পলাশপুরের ওই সরকারি হাসপাতালে নিয়ে যান। আমি দ্রুত হসপিটালে চলে যাই, আর ওখানে হসপিটালের কর্তৃপক্ষের কাছে গিয়ে কথা বলি। স্যার, 4 দিন আগে এখানে অ্যাক্সিডেন্টে রুগী এসেছিল। অ্যাক্সিডেন্ট হয়েছে একটা বৃদ্ধা লোকের, আর একটা মহিলাও মারা গিয়েছে। 4 বছরের একটা সন্তানও আছে, কিন্তু সন্তানটাকে 4 দিনে কেউ দেখতে অথবা নিতেই আসেনি। আপনি কি ওর বাবা? হ্যাঁ, আমি ওই বাচ্চাটির বাবা। আমি ওকে নিয়ে যেতে এসেছি। তারপর আমি খোকাকে হসপিটাল থেকে নিয়ে আসি। পিতার স্নেহ, মায়া, মমতা দিয়ে ওকে লালন পালন করি। এরপরও স্বপ্নে ওর মা আসে আর ওরে দেখে চলে যায়। এখন ওর বয়স 8 বছর, কিন্তু একদিনও ওরে মায়ের অভাবটা বুঝতে দেয়নি। ওই ছেলেটিকে পেয়ে আমিও যেন বাঁচার সম্বল খুঁজে পেলাম। তার মুখে এমন পুরো ঘটনা শুনে আমি ওখানে অবাক হয়ে যাই, আর ছেলেটির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকি, মায়াবী চেহারা। এরপর দোকান থেকে মিষ্টি নিয়ে আমরা বাসায় চলে আসি। একটা সৎ ও ভালো মানুষ থাকলেই যে একটা ইতিম ছেলের বাবা মা হারানোর কষ্টটা বুঝতে দেয় না, তা এই ভিডিওর মাধ্যমে আমরা ফুটিয়ে তুলতে চেয়েছি। যদিও সবটুকু পারিনি, তারপরও চেষ্টা করেছি শতভাগ। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।